অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি আপনার কাছে একটু আসতে চাই। মাহবুব কামাল ভাই যেটা বললেন যে মানুষ দুর্বলের পক্ষই নেয় সবসময়, তাহলে এই যে আওয়ামী লীগকে যে নিষিদ্ধ করলো, এখন নিষিদ্ধের প্রতি মানুষের একটি ঝোঁক আছে, সেটিও কিন্তু কামাল ভাই বলেছেন। তো সেক্ষেত্রে আওয়ামী লীগের আরও জনপ্রিয়তা বেড়ে গেল কিনা? অনেক রাজনীতিবিদ, সিনিয়র রাজনীতিবিদ এবং সাংবাদিক, গণমাধ্যম কর্মী তারাও কিন্তু একই কথা বলছেন। না না, দেখেন, বিষয়গুলা জনপ্রিয়তা পাইলো কি পাইলো না সেটা তো একটা ভিন্ন আসপেক্ট। কিন্তু মাহবুব কামাল ভাই যে কথাগুলো বলছেন, আওয়ামী লীগ নিষিদ্ধকরণ, এই আওয়ামী লীগ নিষিদ্ধকরণটা তো করেছিল ইউনূস সরকার। মেনলি চাইছিলেন তখন তারা কি, যে রাজনীতি, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করে দিবে, মানে দলটাকে নিষিদ্ধ করবে। তারপরে যখন একটা চাপ আসলো বিএনপির তরফ থেকে, বলা হইলো যে না, আমরা এগুলার পক্ষপাতী না, এইটা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধকরণ। তখন তিনি একটা মধ্যপন্থা বাইছে নিলেন, যেটা কি, দলও নিষিদ্ধ করলাম না, তখন একটা ইস্যু বানাইলো যে বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত রাজনৈতিক কর্মকাণ্ড থাকবে, স্থগিত থাকবে। এটা কিন্তু টু সাম এক্সটেন্ট রাজনৈতিক দল নিষিদ্ধ করারই সামিল, কারণ আপনি কাজ করতে না পারলে দল রেখে কি হবে। তখন কিন্তু বিএনপি এইগুলার বিরোধিতা করছে। এখন আপনি যদি বিএনপি নিজে গণতান্ত্রিক দল দাবি করে, নিঃসন্দেহে গণতান্ত্রিক দলের গণতান্ত্রিক সরকার, তো গণতান্ত্রিক দলের গণতান্ত্রিক সরকারের কাছ থেকে সেদিনের যে বক্তব্য, তার সাথে এটা যায় না। আপনাকে এটা বীর দর্পে বাতিল করা উচিত ছিল, কারণ আপনি অনেক মারাত্মক সেন্সিটিভ অনেক অধ্যাদেশ, যেগুলো রাষ্ট্রের জন্য প্রয়োজন, গণতন্ত্রকে ধরে রাখার জন্য প্রয়োজন, রাষ্ট্রের সার্বভৌমত্বের ভিত ধরে রাখার জন্য প্রয়োজন, সেই বিচার বিভাগ, বিচারক নিয়োগ করার যে স্বাধীন কমিশন, সেই অধ্যাদেশটা আপনি বাতিল করে দিয়েছেন। সেটা ছিল খুব জরুরি। রাজনৈতিক দল তো আপনার গণতান্ত্রিক দল হিসেবে অ্যালাউ করতে পারেন। ক্ষমতার বাইরে যখন আপনি থাকেন, তখন আমরা সবাই কিন্তু মারাত্মকভাবে গণতন্ত্রের প্রতি বিশ্বাসী হই, মারাত্মকভাবে স্বাধীনতার বিচার বিভাগের স্বাধীনতা আমরা ক্লেম করি। আরও ইন্টারেস্টিং বিষয়টা দেখেন, এটা মনে হয় যে খুব বন্ধ করার জন্য বন্ধ করছে না কোনো রাজনৈতিক কারণ। রুহুল কবির রিজভী সাহেব একটা স্টেটমেন্ট দিয়েছেন, আপনাদের বোধহয় জানা আছে, যে পাবলিক সেন্টিমেন্ট যদি এই অধ্যাদেশটাকে কার্যকর না করে, তাহলে একটা সেন্টিমেন্ট তৈরি হবে, যে এই সেন্টিমেন্ট তাদের বিরুদ্ধে যাবে। তার মানে সেন্টিমেন্ট একটা ফ্যাক্টর, সেন্টিমেন্ট রিলেটস টু ইমোশন। তা আপনি যদি ক্ষমতায় যাওয়ার পর আপনি সেন্টিমেন্টকে চিন্তা করে একটা গণতান্ত্রিক দলকে নিষিদ্ধ করেন, যৌক্তিক অযৌক্তিক বিতর্কে আমি যাচ্ছি না, আপনারা তো এটার পক্ষে ছিলেন না, এখন যাচ্ছেন, তাহলে সেন্টিমেন্টকে গুরুত্ব দিয়ে। তাইলে যদি বলেন সংস্কার, জুলাই সনদ, সেটাও তো একটা সেন্টিমেন্ট। সেটার বেলায় তো আপনারা আবার বলছেন কি, যে দেশ তো আবেগ দিয়ে চলে না, রাষ্ট্র আবেগ দিয়ে চলে না। তো রাষ্ট্র আবেগ দিয়ে না চললো, ওখানে এই স্টেটমেন্টটা আসলো কেন? কাজে এগুলো খুব কোশ্চেন মার্ক। আর আমি আওয়ামী লীগ করি না, বিএনপি করি না, জামাত করি না, কোন দল করি, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট হইল আপনি তো সেই জায়গাটাই বহাল রাখলেন, যেই কথাটা মাহবুব কামাল ভাই বললো, যেটা আরও কঠিন করলেন, যে এখন তার নামে স্লোগান দিলেও গ্রেপ্তার করবেন, স্লোগান দিলে গ্রেপ্তার করবেন। আপনি সেন্টিমেন্ট দমাইতে চাচ্ছেন, এ তো দিস ইজ নট দ্য কারেক্ট ওয়ে। কারণ শক্তির রূপান্তর আছে, ধ্বংস নাই। শক্তি কিন্তু একটা ফর্মের থেকে আরেকটা ফর্মে যায়, রূপান্তর হয়, বিজ্ঞান বলে। আপনি পৃথিবীর কোনো শক্তি কিন্তু ড্যামেজ হয় না। আপনি একটা শক্তি এখান থেকে দাবায় দিলেন, কিন্তু সেই শক্তিটা রূপান্তরিত আরেক ফর্মে সে বের হয়ে যাবে। সুতরাং সেই হিসাব যদি আপনি করেন, তাহলে আপনি দেখবেন যে আসলে রাজনৈতিক আদর্শ বলতে কিছু আছে কিনা আমার জানা নাই। কারণ আমি একটা কথা বলি, সম্প্রতি গুম অধ্যাদেশ, যেটা গুম কমিশন অধ্যাদেশ, সেটাকেও কিন্তু বাতিল করা হয়েছে। আচ্ছা, গুমের শিকার সবচেয়ে বেশি বিএনপি, ধান খেতে ঘুমাইছে, বহু লোক ঘর ছাড়া হয়েছে। আচ্ছা, জামাতের লোকও গুম হয়েছে। আচ্ছা, তো আপনি যখন গুমের শিকার, সেই গুম কমিশন অধ্যাদেশটাকে আপনি বাতিল করবেন কেমনি? এখন আপনি বলতেছেন যে রাষ্ট্রদ্রোহিতার সামিল কোনো অপরাধ করলে, অথবা কেউ যদি রাষ্ট্রবিরোধী কোনো কাজ করে, তাহলে আটক রাখা যাবে। তাহলে তো শেখ হাসিনা যদি বলে যে আমি তো ওই কারণেই আটক রাখছি সব, আপনি তো এটা বৈধতা দিতেছেন যে আমি যাদেরকে আটক করছি, আমি কামালকে আটক করছিলাম, আমি পাপিয়ারে আটক করছিলাম, আমি রাজ্জাকিরে আটক করছিলাম, কি দিয়ে? ওই কারণে। এই গুম অধ্যাদেশ আরও ট্র্যাজেডি। আমি খুব ইম্পার্শিয়াল ভাই, আমার কাছে যেমন ধরেন আমি স্বামী হারাইছি, আমার বউ হারাইছি, এই ব্যথাটা তো আমার থেকে বেশি কেউ বুঝবে না। তা আপনি মনে করেন যে ইলিয়াস হোসেন না, ইলিয়াস আলী গুম হইল,
তার ওয়াইফ কিন্তু পার্লামেন্টে মেম্বার, ঠিক আছে? ইলিয়াস আলীকে স্বামী হারানোর ব্যথাটা ওনার চেয়ে তো বেশি কেউ বুঝবে না। তাই গুম কমিশন অধ্যাদেশটা যখন পাশ হইল, শি ওয়াজ ইন দ্য পার্লামেন্ট অ্যান্ড ইট ওয়াজ অ্যাকসেপ্টেড বাই হার অলসো। তাহলে কোথায় আছি আমরা? উনি পার্লামেন্টে বসে হাদির বিচার চান, কিন্তু তার স্বামীর হত্যার তো বিচার চান নাই। আমি সিম্বলিক, যদি আজকে কথার কথা একটা পদ তো এমপি, আচ্ছা 213টা সিট পাইছে বিএনপি, পৃথিবীর কাউরে তার আর দরকার নাই। আর এই 2/3 মেজরিটির পর কারো ওপিনিয়ন দরকার নাই, কিচ্ছু দরকার নাই। ব্যক্তি সে যদি কইতো যে না, আমি যেহেতু গুম কমিশন অধ্যাদেশ বাতিল হয়ে গেছে, আমি চলে গেলাম বের হইয়া, এটা কিন্তু একটা প্রতীক হইতো। কই না, হি ওয়াজ জাস্ট সাইলেন্ট। এখন আপনি যদি আমাকে বলেন প্রচণ্ড ব্যথা নিয়ে আসি, বাট ইন অ্যাকশন তো আমি দেখি না। কাজে আপনি জুলাই সেন্টিমেন্টের কথা যে বলেন, আলটিমেটলি হোয়েন ইউ আর বেনিফিটেড, মানুষ তখন ভুলে যায়। আপনি দেখেন জামাতের যারা দণ্ডপ্রাপ্ত হয়েছিল, ওই যে কী জানি আইসিটি কোর্টে, ওই যে মানবতা বিরোধী অপরাধে, হ্যাঁ, আচ্ছা, তাদের ছেলে কোনটা ফেল করছে? তাদের ছেলে যারা যারা দাঁড়াইছে ফেল করছে কে? তারা কি এত পপুলার যে তাদেরকে তারা পাশ কি পপুলারিটি দিয়ে হয়ে গেছে? যদি তাই হয় তাহলে তো সামনে আমরা ইসলামী ফোর্সের উত্থান আরও দেখব, নাকি ইঞ্জিনিয়ারিং। এরা এত পপুলার। না, আরমান পাশ করছে, আপনি দেলোয়ার হোসেন সাইদের ছেলে পাশ করছে, মতিউর রহমান নিজামীর ছেলে পাশ করছে, আপনি বিষয়গুলো মাথায় রাখতে হবে। সালাউদ্দিন কাদের চৌধুরী, হুম্মাম চৌধুরী পাশ করছে, ফেল নাই তো কেউ। কিন্তু তারাই তো আবার ইলেকশন ইঞ্জিনিয়ারিং এ অভিযোগ তুলছে। আপনি কথাটা আমি বলতে তাহলে পয়েন্ট আমি আপনি কি বলতে চাচ্ছি, তারা কি খুব পপুলার? আবার যদি জানেন ইঞ্জিনিয়ারিং, যে তারা ইঞ্জিনিয়ারিং করছে, কাদের কথা বলবেন? ইঞ্জিনিয়ারিং কি এনসিপি করছে? ইঞ্জিনিয়ারিং জামাত করছে? বা ইঞ্জিনিয়ারিং কি বিএনপি করছে? আপনি কোনটা বলতে পারবেন? এখন যদি বলেন ইঞ্জিনিয়ারিং জামাত করছে বা ইঞ্জিনিয়ারিং এনসিপি করছে, তো এনসিপি যদি ইঞ্জিনিয়ারিং করতেই পারে, তাই 6টা সিট নিবে কেন? ইঞ্জিনিয়ারিং যদি জামাত করতেই পারে, 68টা সিট নিবে কেন? 200টা নেয় নাই কেন? এগুলো তো অন্য প্রশ্ন, সেই বিতর্কে আমি যাচ্ছি না। আমি সেন্টিমেন্টের কথা বলছি। আওয়ামী লীগ এমন একটা জায়গায় আছে, আওয়ামী লীগের পক্ষে 3টা জিনিস খুব মারাত্মকভাবে কাজ করে। একটা হলো মিডিয়া, আর একটা হইলো প্রশাসন, আর একটা হইলো বিজনেস অলিগার যাদেরকে বলি। ইনফ্যাক্ট বাংলাদেশের রাজনীতি এই 3টা সেক্টরই মেইনটেইন করে। এখন এই জায়গাটায় বিএনপি আছে। আপনি দেখেন মিডিয়া বিএনপির পক্ষে আছে, প্রশাসন বিএনপির পক্ষে কাজ করছে, বিজনেস অলিগার তারাও তাদের পক্ষে আছে। প্রশ্ন হচ্ছে এরাই ফ্যাক্টর ক্ষমতায় রাখা না রাখা। আপনি জানেন মিডিয়া এমন একটা জিনিস, একটা মানুষকে সোজা করে দাঁড়া করাই রাখতে পারেন, আবার শোয়াইয়াও দিতে পারেন। মিডিয়া ইজ সাচ এ থিং। সুতরাং এই মিডিয়া আজকে যে কারণে তাদের পক্ষে, অর্থাৎ আওয়ামী লীগের পক্ষে মিডিয়াগুলো গত 15 বছর যে কারণে ছিল, সেই জায়গাটা যদি কেউ অকুপাই করতে পারে, তাহলে মিডিয়া, প্রশাসন, বিজনেস অলিগার তাদের পক্ষে থাকবে। আর যদি না পারে, কোনো কারণে যদি এই 3টে সেক্টর ছুটে যায়, তখন এই যে আওয়ামী লীগ আজকে যারা শিরিন শারমিন চৌধুরীর গ্রেপ্তার করলেন, 5 দিন পরে জামিন পেল, দে উইল কিপ সাইলেন্ট। সময়ের ব্যবধানে তারা দেখা যাবে আবার, এখনই না, কালকে পরশু না। এই বিষয়ে ফিরবো আরও একবার। সৈয়দা আসিফ আশরাফি পাপি, আপনাকে স্বাগত কালের কণ্ঠের স্টুডিওতে। আপনার কাছে একটু জানতে চাই যে রাজেকি ভাই যেটা বললেন যে ইলিয়াস আলীর হত্যার বিচার না চেয়ে হাদির হত্যার বিচার চাইছেন, অথবা গুম কমিশনের যে ইস্যুটা সৃষ্টি হয়েছে, এখন যে ইস্যু সৃষ্টি হয়েছে, সেখানে ইলিয়াস আলীর স্ত্রী, তিনি তো এখন সংসদ সদস্য প্রতিনিধিত্ব করছেন, একজন সাংসদ, তিনি এর বিরোধিতা কেন করলেন না? আচ্ছা, এখানে আমি আমার 2জন সহ-আলোচক, আমার শ্রদ্ধেয় বড় ভাই, তাদের কৃতজ্ঞতা এবং ধন্যবাদ, এবং আসতে বিলম্ব ঘটলো এই জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি কামাল ভাইয়ের বক্তব্য তো শুনতেই পাইনি, রাজ্জাকি ভাই যতটুকু শুনলাম। এখানে অন্তর্বর্তীকালীন সরকারের একটা গুম অধ্যাদেশ, তো অধ্যাদেশটা বাতিল হয়েছে, কি অধ্যাদেশটা অনুমোদিত হয়নি। এখন এইটা যদি বিল আকারে আসে, বিল আকারে এসে সার্বজনীনভাবে আলোচনার ভিত্তিতে জিনিসটা যদি সংসদে উপস্থাপিত হয়, হওয়ার পরে আলোচনার সাপেক্ষে সেটা পাশ হয়, তো সেই দরজাটা কি রুদ্ধ হয়ে গেছে? রুদ্ধ তো হয়নি। এক। দ্বিতীয় নম্বর বিষয়, এই গুম একটা সংশোধনী এমন একটা ব্যাপার, যদি, তথাপি, ইত্যাদি, দাড়ি, কমা, সেমিকোলন, অনেক ক্ষেত্রে খুব বৃহৎ মিনিং হয়ে যায়, আবার মিনিংলেসও হয়ে যায়। বাংলাদেশের 15 বছর যে গুম হয়েছে, এইটার সাথে পার্শ্ববর্তী রাষ্ট্র জড়িত, কিন্তু তাদের গোয়েন্দা সংস্থারাও জড়িত। তাহলে আপনি একটা অধ্যাদেশের ভিতরে যদি দেখা যায় যে এটা পরিপূর্ণ আইন করতে গেলে ঠিকভাবে আসতেছে না, পরিপূর্ণ আইনে রূপান্তরিত করতে গেলে, তো তাহলে আমি পরবর্তী পর্যায়ে বিল আকারে সংসদে যদি উপস্থাপিত করে সেখানে যদি সবাই মিলে সার্বজনীন আলোচনার ভিত্তিতে ওই বিলটি পাস হয়,
তাহলে সেটা কি কোনো ক্ষতির বিষয় আছে? ক্ষতির বিষয় নাই। আর অন্তর্বর্তীকালীন সরকারের সমস্ত আদেশ অধ্যাদেশ অনুমোদনও দিতে হবে, এই ধরনের কোনো বিধিবিধান কিন্তু নাই। এখন এই গুম, বাংলাদেশের গুমে দেখেন পার্শ্ববর্তী রাষ্ট্র জড়িত, পার্শ্ববর্তী রাষ্ট্রে আপনি সালাউদ্দিন সাহেবকে পেলেন, তারপরে এইখানে সামরিক বাহিনীর ডিজিডিএফআই তারা এবং যৌথভাবে শেখ হাসিনার সময় কাজ করেছে, করে তারা গুম করেছে। তাহলে এইখানে একটা ঐতিহ্যবাহী বাংলাদেশ দেশ রক্ষার শপথ নেয় যে বাহিনী, তাদের সম্পৃক্ততার পাওয়া গেছে এই মর্মে দেখেন অনেক সামরিক কর্মকর্তা কিন্তু জেলখানাতেও আছে। তাইলে আমার রাষ্ট্র নিরাপত্তা বাহিনী এইটাকে তো এদের স্ট্রাকচারে ঢুকতে হবে, এদের কাঠামোর ভিতরে কোনটা উচিত কোনটা অনুচিত এটাও কিন্তু একটা এখানেও একটা বিধান এবং অনুশাসন আইনের কিন্তু থাকতে হবে। তাহলে শুধু গুম কমিশন অন্তর্বর্তীকালীন সরকারের এই বিল পাশ হলো না বলে চিৎকার দিলে হবে না। এইটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস রাখি যে জামাত ইসলাম তাদের গুমালাদের ফেরত পাইছে, তারা ওখানে কষ্টকর জীবনযাপন না আরামের আয়েসের জীবনযাপন করছে সেটা ওনারা যারা রাখছে তারা ছাড়া বলতে পারবো না। কিন্তু আমরা গুম হয়েছে যারা আমরা কিন্তু ফেরত পাইনি। ইলিয়াস আলীকে যেমন ফেরত পাইনি, চৌধুরী আলমকে ফেরত পাইনি, এবং ছাত্র ইউনিয়ন থেকে শুরু করে বাংলাদেশে গুমের একটা নাতিদীর্ঘ তালিকা আছে, কিন্তু লিঠু টিঠু সবাই এগুলো কাউকে কিন্তু ফেরত পাওয়া যায়নি। তো তাহলে অধ্যাদেশ অনুমোদন হলো না ভোটে অধ্যাদেশ নাকচ হয়ে গেল, কিন্তু আমি বিল আকারে একটা নিখুঁত আইন যদি উপস্থাপন করি, সেই উপস্থাপিত আইনে আলোচনা করে খুঁটিনাটি পার্শ্ববর্তী রাষ্ট্র ফরেন সব কিছু মিলায় মিশে একটা গুমের সাথে 15 বছর যেমন পার্শ্ববর্তী রাষ্ট্র জড়িত, আবার সবচেয়ে বিতর্কের ঊর্ধ্বে থাকা বাহিনীও জড়িত, এটা আপনি বুঝে রাখেন, শুধু পুলিশ কিন্তু না। তো এইখানে অবশ্যই একটা পাকাপোক্ত আইন আমি রাষ্ট্রের নাগরিক হিসেবে প্রত্যাশা করি, এবং সেই বিলটি উপস্থাপিত হবে না এটা বলা যাবে না। তো যেদিন উপস্থাপিত হবে সেদিন এটা নিয়ে যারা সমালোচনা করছেন তারা তাদের উত্তরটা পেয়ে যাবে। আর আরেকটা যেটা ব্যাপার, ফেল পাসের যেটা ব্যাপার, ইঞ্জিনিয়ারিং ভাই বললেন যে জামাত যদি সবসময় ধরে নেয় কি যে ক্ষমতাসীন দল ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় আসছে। আমি এই আওয়ামী লীগের পতনের পরে জামাত ইসলাম, এনসিপি এবং জামাত ইসলাম এনসিপির যে প্রমোট বুদ্ধিজীবীরা আছে যারা টকশো করেন, তাদের ভিতর থেকে এই জিনিসটা খুব চমৎকারভাবে নিরপেক্ষর আড়ালে যে আমি নিরপেক্ষ ব্যক্তি সত্য কথা বলছি এই বলে কিন্তু বলে ফেলতেছে। সব টকশোগুলো ফলো করে নিরপেক্ষতার আড়ালে কি প্রতিনিধিত্ব করছে? অবশ্যই গুপ্ত সুপ্ত সব জায়গায় আছে, কথাবার্তা আলোচনা, 10টা টকশো 10টা আলোচনা আপনি যখন রিসার্চ করবেন, অ্যানালাইসিস করবেন, স্টাডি করবেন, আসলে বের হয়ে যায় যে অ্যাটিটিউডটা আসলে কোন দিকে যাচ্ছে। যান এখানে ফার্স্ট সেকেন্ড জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ, থার্ড বিএনপি, আর ফোর্থ জামাত ইসলাম। এখানে আওয়ামী লীগ আর জাতীয় পার্টি ফার্স্ট সেকেন্ড ফোর্থে চলে গেছে, ফোর্থ জিতছে। তাহলে তাদের কি সমর্থনগুলো তারা একেবারে হুড়কা দিয়ে ভোট দিতে গেছিল আওয়ামী লীগ জামাত, না প্রশাসন সুকৌশলে তাদের ভোটগুলোকে মেকানিজমের ভিত্তিতে দেখাইছে দাঁড়িপাল্লার ইয়েতে? এটা বোঝার একটা তারা অভিযোগ করছে যে আমার চাঁপাইনবাবগঞ্জে আমি স্পষ্ট প্রত্যক্ষদর্শী যে চাঁপাইনবাবগঞ্জে, না আমি তো আপনাকে পরিসংখ্যান দেখাচ্ছি, মুখে মুখে বললে তো হবে না, এখানে পরিসংখ্যান আনতে হবে। আপনি গ্রেটার টোটাল রংপুরে দেখেন, আপনি নিজেও জানেন যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি ফার্স্ট সেকেন্ড হয়, সেখানে থার্ড বিএনপি, ফোর্থ জামাত। তাইলে এখানে আমি কি বিএনপির ভোট পেলাম না এক। দ্বিতীয়ত আওয়ামী লীগ আর জাতীয় পার্টি কি বেসিক্যালি ভোট কেন্দ্রে গেছে, না এদের ভোটগুলি পরিসংখ্যানের ভিত্তিতে দেখানো হয়েছে জামাত ইসলামের ঘরে? এটা একটা ব্যাপার। আর প্রত্যক্ষদর্শী আমি নিজে চাঁপাইনবাবগঞ্জ জেলায়, এইখানে 1.5 বছর আমি টকশো আমার সব দেখবেন। আমি ইউনূস সরকারের এপিএস সাবমিট থেকে শুরু করে, এবং সে যে 2টা ডিসি জামাত ইসলামের শিবিরের কর্মকর্তা শিবিরের কর্মীকে নিয়ে গেছে, রাত্রে 15 দিন আগে একটা ডিসি নিউট্রাল গেছে, তাকে দিয়ে যখন বলছে ব্যাটে বলে মিলবে না, রাত 3টার সময় তাকে প্রত্যাহার করা হয়েছে। রাত 3টার সময় যেদিন শেখ হাসিনা রায় দেয় সেদিন তাকে প্রত্যাহার করা হয়েছে, প্রত্যাহার করে আর একটা জামাত ইসলামকে পাঠানো হয়েছে। এবং সেখানে ধরেন একটা বিসিএস কর্মকর্তাও না, গ্রামীণ ব্যাংকে চাকরি করত, ইসলামী ছাত্র শিবিরের ক্যাডার, সেই হিসেবে প্রধানমন্ত্রী ইউনূসের উনি এপিএস। তো সে ধরেন এমন মনিটরিং, ফিতা কাটছে পর্যন্ত, ভিত্তিপ্রস্তর দিচ্ছে, উদ্বোধন করছে কোটি কোটি টাকার প্রজেক্ট। এইটা কি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আপনার যে কর্মকর্তা কর্মচারীদের যে আইন, জবাবদিহিতা এবং প্রোটোকল এবং তাদের এখতিয়ারের ভিতরে কিন্তু পড়ে না। এবং যে সরকারি, আপনি অদ্ভুত একটা ব্যাপার,
টিচাররা হবে, গভর্নমেন্ট কলেজের প্রিন্সিপাল জামাত ইসলাম, সিভিল সার্জন জামাত ইসলাম, হাসপাতালের ডাক্তার সব জামাত ইসলাম এবং শিবির করা তারা সব। তারপরে আপনি এগ্রিকালচারের ডিডি মুজাহিদ যখন মতিয়ার রহমান নিজামী সাহেব ছিলেন তার নিয়োগপ্রাপ্ত, এগ্রিকালচারের বিভাগীয় যে অফিসার সেও জামাত ইসলাম, বর্তমান ডিআইজি এখন পর্যন্ত বহাল জামাত ইসলামের। এবং আমাদের ছেলেদের বাড়ি বাড়ি রেড দিচ্ছে এই ভোটে, পুলিশকে বাধ্য যে ধরতে হবে। আরে আমরা 120টা 30টা মামলার আসামি, ওই বাসায় অপহৃত হয়েছে, ক্রস ফায়ারে গেছে, ছেলেরা গুম হয়েছে, ফেরত পায়নি, তাদের বাড়িতে পুলিশই হানা দিছে। তাহলে আপনি শত শত কোটি টাকা ধরেন খরচ করছে। যখন আমরা প্রশাসনকে বলতে গেছি ভাই এই তামারিতে খিচুড়ি রান্না হচ্ছে, বিরিয়ানি রান্না হচ্ছে 2 মাস থেকে বন্ধ করেন, বলে খাওয়ার জিনিস দিচ্ছে, সমস্যা কি? বিরিয়ানির প্যাকেটে প্যাকেটে টাকা বাড়ি বাড়ি। এবং হাদিস কোরআন এগুলা বিক্রির যে ফর্দ, আপনি ফর্দ দেখলে পাগল হয়ে যাবেন। ধন্যবাদ। আমি প্রিজাইডিং পুলিংরা সিলেটে বিক্রি করতে গেছে জামাত ইসলাম জেতার পর। এখন যে 10টা সিটের মালিক না, তাকে যখন 72টা সিট দিবে, এটা ইঞ্জিনিয়ারিং না? আর আমি সবসময় হয় ক্ষমতায় নয় বিরোধী দল। আমি ফিরবো আপনার কাছে জনাব আবু হেনা রাজ্জাককে। আমি হলাম ইঞ্জিনিয়ারিং। ওয়াকআউটের কথা বলেন, দেখেন ওয়াকআউট করাটা এটা ট্র্যাডিশনাল, আপনি ওয়াকআউট করতেই পারেন, এগুলো প্রতীকী, মানে প্রতীকী অপোজ করা, এটা বিধিবিধানের মধ্যেই আছে। এখন কারণে অকারণে করলে এটা করতে করতে আবার এটা একসময় একঘেয়েমি হয়ে যায়, সেটা আমরা সময় দেখব। কেবল শুরু হইল সংসদ, সে কারণে এর মধ্যে 4 বার ওয়াকআউটের ঘটনা ঘটেছে। কারণ এখানে এই যে সেন্টিমেন্টের বিষয়গুলো, আপনি একদিকে সেন্টিমেন্ট দেখবেন আর একদিকে দেখবেন না, তাহলে তো প্রবলেম হয়। এই যে যেমন সেন্টিমেন্ট কোনটা, ওই যে আওয়ামী লীগ নিষিদ্ধ করলেন, পাবলিক সেন্টিমেন্ট আপনার বিপক্ষে যাবে, সে কারণে। এখন গুম অধ্যাদেশ নিয়ে কথা যেটা হইল, পাপিয়া বলছে যে তার কথাই যুক্তি আছে যে হ্যাঁ আমরা এটাকে পরে আরও সুন্দর করে আরও পোক্ত করে আনবো, কিন্তু প্রশ্ন সেটা না। প্রশ্ন হচ্ছে এই মুহূর্তে আপনি বাদ দিয়ে দিলেন, ইট ইজ রিলেটিং টু সেন্টিমেন্ট। আজকে জুলাই চেতনার সেন্টিমেন্টের সাথে এটা সম্পৃক্ত, তো এই সেন্টিমেন্ট আপনি গুরুত্ব দেন না, 1 নম্বর। 2 নম্বর হলো কোনো আইন নিখুঁত হয় না, কোনো আইন, এটা আইন আস্তে আস্তে ডেভেলপ করে। যেমন আমাদের সংবিধান, এই 72-এর সংবিধানে চিৎকার করতেছি, এটা কিন্তু 17 বার সংশোধন হয়েছে। তার মানে কি নিখুঁত কিছু হয় না। ঠিক এই মুহূর্তে উচিত ছিল এই গুম কমিশন অধ্যাদেশটাকে আইন রূপ দেওয়া, তারপরে আপনি এটা সংশোধন করতে পারবেন তো, এখানে কোনো বাধা নাই তো, যে আপনি 3 মাস পরে দেখেন যে না এটার ভিতরে আরও কিছু সংশোধন আনা দরকার বা পরিবর্তন আনা, পারতেন, কিন্তু আপনি করেননি, এটাই চূড়ান্ত। এবং এটা না করার জন্যই এটা বলা। তারপরে আসেন, আপনার একটা কথা বলি যে আরেকটা কথা বলছে পাপিয়া আপা, যে জামাত নানান জায়গায় নানান কিছু করছে, জামাতের বিরোধিতা। আমার এইখানেই প্রশ্ন যে জামাতের বিরোধিতাটা যে রাষ্ট্রীয়ভাবে করতেছে যারা, 2টা পরাক্রমশালী দল, যেটা একটা দলের প্রতিষ্ঠাতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উনি যুদ্ধ করছেন বলতে উনি তো আটক ছিলেন, বাট ওনাদের নেতৃত্বে ওনার সেই অনুপ্রেরণায় একটা যুদ্ধ হয়েছে। আর একটা দলের প্রতিষ্ঠাতা, সেই স্বাধীনতার ঘোষক অন বিহাফ অফ শেখ মুজিবুর রহমান। 2টা দলের কিন্তু একটা বিরাট প্রভাব বলেন আর যাই বলেন এই বাংলাদেশে আছে। এবং এইটাকে আপনি আজকে শেখ হাসিনার বিরুদ্ধে ট্রায়াল চলে মনে করেন, এটা কিন্তু 4টিখানি কথা না, এটা কিন্তু সেই পরিবার, খুব সহজ কাজ না। মৃত্যুদণ্ড দিছেন, কার্যকর করবেন, এটা আরেক চ্যাপ্টার, কিন্তু এটা কিন্তু খুব সহজ না। আবার জিয়া পরিবার খুব সহজ না, অনেক শক্তিশালী পরিবার। কিন্তু যখন যে আসেন, সে একে অপরের বিরুদ্ধে লেগে যান। যেমন বেগম খালেদা জিয়াকে যখন বের করে দেওয়া হয়, সেটা আওয়ামী লীগ বের করে দিয়েছে। এবং জিয়াউর রহমানের খেতাবটা নিয়ে যখন টানাহেঁচড়া করা হয়, তখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায়। আর আওয়ামী লীগের ভিতরে কিন্তু আরও মুক্তিযোদ্ধা ছিল, সেই মুক্তিযোদ্ধারা কি একবারও বিরোধিতা করছে যে মুক্তিযোদ্ধা পত্নী খালেদা জিয়াকে ওখান থেকে বের করছেন কেন, কিংবা তার খেতাব নিয়ে? আওয়ামী লীগেরও তো খেতাব নেওয়া হচ্ছে, জাতির পিতার উপাধিও তো নেওয়া। আমি ভাই বলতে দেন, আমি সেই জায়গায় আসছি। তার মানে আওয়ামী লীগ যখন ক্ষমতায়, সে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, সে ক্ষমতায় থেকে জিয়াউর রহমানের খেতাব নিয়ে টান দেয়, খালেদা জিয়ারে বেগম খালেদা জিয়া ক্যান্টনমেন্ট থেকে বের করে দেয়। তখন বিএনপির অবস্থা আমি বাদই দিলাম, কিন্তু তার দলের ভিতরে মুক্তিযোদ্ধা ছিল, দে কেপ্ট সাইলেন্ট। এভাবে আজকে আপনি আসেন যে আওয়ামী লীগের মতো একটা দলকে নিষিদ্ধ করতেছে, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় ছিল আমি শুনি নাই বিএনপি বলছে আমরা স্বাধীনতার পক্ষের শক্তি। তার মানে তারা স্বাধীনতার পক্ষের শক্তি না, তা বলছি না। এই স্লোগানটা তাদের মুখে ছিল না, এই স্লোগান ছিল শুধু আওয়ামী লীগের। এখন আজকে যখন আবার
এই গণতান্ত্রিক দলটা, এই স্বাধীনতার পক্ষের শক্তির দলকে আপনি নিষিদ্ধ করতেছেন, সেখানে কিন্তু এই বিএনপির ভিতরে ফজলুর রহমান সাহেবের মতো মুক্তিযোদ্ধাও আছে। তারা কি কোনো প্রশ্ন করছেন? আমি সেই কথাগুলো রাখলাম। তার মানে কি মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি বলতে কি কিন্তু আসে, নাকি রাজনৈতিকভাবে ক্যাশ করছেন? এইবার আসেন মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি। এই দুইটা শক্তি, বিএনপি বলেন আর আওয়ামী লীগ বলেন, এরা কাল ধরে জামাতের বিরুদ্ধে। যারা ক্ষমতায় ছিল টানা 30 বছর ছিল, বেগম খালেদা জিয়া 3 বার প্রধানমন্ত্রী 10 বছর, আর বেগম শেখ হাসিনা 2 টার্মে 20 বছর। এই যে ক্ষমতায় ছিলেন, তারা ক্ষমতায় থেকে তারা সবসময় জামাতের বিরোধিতা করেন। হাস্যকর কিনা? কারণ কখনো তারা মন্ত্রী বানান, কখনো তারা আন্দোলনের জন্য নেন। তার আবার এই বিরোধিতা করতে করতে এত শক্তিশালী দল, তারা আজকে বিরোধী দল। 68টা সিট তারা পেয়েছে, তার বাড়িতে জাতীয় পতাকা 5 বছরের জন্য উত্তোলিত হবে। তাহলে এগুলো আসলে কি রাজনীতি, নাকি সত্যি সত্যি বিরোধিতা? টোটালটাই গেইমের পার্ট। তা নাহলে কিভাবে হয়? আমি কারো বিরোধিতা করছি না, আমি সিম্পল অ্যানালাইসিস দিচ্ছি। বাংলাদেশের সাথে পিস টকের মিলটা আমি দেখাচ্ছি আপনাকে। ছোট করে জানতে, ছোট করেই 1-1.5 মিনিট লাগবে। 21 ঘন্টার আলোচনা হয়েছে ইসলামাবাদ টক্স কি নিয়ে? ইরান আর আমেরিকার মধ্যে শান্তি আলোচনা হয়েছে 21 ঘন্টা। কিন্তু তারপর না বিরোধ হয়েছে কোন জায়গাটায়? 21 ঘন্টার যাই দেখেন, বহু সমঝোতা হয়েছে, বহু শর্ত মাইনে নিছে। 2টা শর্তে গন্ডগোল হয়েছে। একটা হলো তুমি পারমাণবিক অস্ত্র বানাইতে পারবা না, আর তুমি হরমুজ প্রণালী উন্মুক্ত করে দিবা। এই 2টা লড়াই। আমার দেশের সংস্কার বা কমিশন অধ্যাদেশ ওই একই কায়দায়। কীরকম জানেন? আমি অধ্যাদেশের সবগুলো অধ্যাদেশ মেনে নিছি, কিন্তু 2টা বেসিক জায়গায় মানি নেই। সেটা কি? জুলাই সনদ মানবো না, গণভোট মানবো না, গুম কমিশন মানতেছি না, বিচার বিভাগ আলাদা হোক সেটা মানতেছি না। এই যে বেসিক, আপনি এই 4টে জিনিস করলে বাকিগুলা লাগে না। তার মানে কি? ওই যে দেখেন 21 ঘন্টার আলোচনা বেচতে গেল 2টা ইস্যুতে, একইভাবে আমাদের সমস্ত আলোচনা বেচতে গেল এই 2-4টে ইস্যুতে। আপনি 40টা 100 করেন না কি অধ্যাদেশ পালন? আপনি এই 2টা করে দেখান না, গুম অধ্যাদেশ আর এদিকে বিচার বিভাগটা আলাদা করে দেখেন, করেন না? আপনি বাকিগুলা কিচ্ছু করাই লাগবে না। ওই তো এগুলো করে দেন। এই যে দেখেন আজকে ইলেক্টেড হবে যারা, বিএনপিতে মাত্র 33 বা 35টা মহিলা হবেন সংরক্ষিত আসনের এমপি। আপনি সেখানে 1300 ফর্ম দিয়ে দিলেন, কঠিন ইন্টারভিউ নেবেন, পৃথিবীর সেরা কঠিন ইন্টারভিউ নেবেন, যেখানে আপনি ভোটের ব্যাপার নাই, দল নমিনেট করবে ইন অ্যাকর্ডেন্স উইথ কনস্টিটিউশন। সেখানে 1300 ফর্ম বিক্রি করলেন, তারা লড়াই করবে। আমি তো চিনি, আমি নাম বলবো না, নাম বললে বলবে কি আমাকে দিয়ে বলাচ্ছে না। আমি অনেক কোয়ালিফাইড বিএনপির মহিলা দেখি, যাদেরকে কোনো শর্ত ছাড়া তারা সংরক্ষিত আসনে এমপি দিয়ে দিতে পারে 30-35। তাদের সাথে আমি টক শো করছি, নানান জায়গায় দেখো 1300 ফর্ম। আর যেখানে ইলেকশনের মাধ্যমে যাওয়ার কথা সেটা কেউ জানে না। 11টা সিটি কর্পোরেশনে আপনি বানাই দিলেন, মেয়র বানাই দিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান বানাই দিলেন, সবই ইলেকশনের মাধ্যমে হওয়ার কথা। কোনো ফর্ম বিক্রি নাই, কিচ্ছু নাই, দিয়ে দিলেন। আর যেখানে আপনার বৈধভাবে সাংবিধানিকভাবে সিলেক্ট করবেন, আপনি সেই সিলেকশনে আপনি 1300 ফর্ম বিক্রি করেন। এটা কি দলের ভিতরও? তো আমি দেখি, আমি যদি বলেন এর গণতান্ত্রিক চর্চা, তাহলে প্রশাসক নিয়োগ দেন কেমনে? সবই আমার কাছে হাস্যকর। আসলে ইনফ্যাক্ট আমরা বলির পাঠা সাধারণ জনগণ, এই কামাল ভাইয়ের মতো লোক এন্দা হাইটে যাবে, আমার আপনার গাড়ি দিন আনলে আমার আসা যাওয়া কষ্ট, আমরা সেই জায়গাটাই থাকবো। যে একটু জানতে চাই যে এই জুলাই স্মৃতি জাদুঘরের যে পরিচালনা পর্ষদ, সেটি নিয়ে নাহিদ ইসলাম বলেছেন যে একে দলীয়করণ করতে চাইছে সরকার। মানে জুলাই স্মৃতি জাদুঘর তৈরির পেছনে আসলে কি রাজনৈতিক উদ্দেশ্য ছিল না এর আগে? না, এটা তো ভেরি ন্যাচারাল। আপনি যখন জুলাই গণভবনকে যখন আপনি জুলাই স্মৃতি জাদুঘর বানাইছেন, এটা তো এক ধরনের প্রতিশোধও বলা চলে, যে একটা ফ্যাসিস্ট সরকার সে চলে গেছে এখানে। বাট আপনি যদি নিরপেক্ষভাবে চিন্তা করেন, এটা গণভবন, প্রধানমন্ত্রীর বাসভবন অফিসিয়ালি। এখন প্রধানমন্ত্রীর বাসভবনকে আপনি জাদুঘর বানাবেন কিসের ভিত্তিতে, কিভাবে? এখন যদি মনে করেন আপনি যদি এটা সাংবিধানিকভাবে করেন কিংবা কোনো আইনি প্রক্রিয়ায় করেন এবং পার্লামেন্ট সিদ্ধান্ত নিয়ে যদি করে, সেটা এক কথা। এখন অন্তর্বর্তীকালীন সরকারের সময় এটাকে জাদুঘর বানাইছেন, আমি কিন্তু অ্যানালাইসিস দেবে, আমি এটার পক্ষেও না বিপক্ষেও না। আপনি যে জাদুঘরটা বানাইলেন, সেদিন তো এই যে বিএনপির মতো বড় দল ছিল, ইউনূস সাহেবের তো কি সম্বল ছিল, এই সমস্ত দলও তো তখন প্রতিবাদ করে নাই যে এইটা কোনোভাবে জাদুঘর হইতে পারবে না। তখন আপনি নীরব ছিলেন। আবার আজকে যদি এটারে জাদুঘর বানাইতে চান, আজকে আপনার নির্বাচিত সরকার আসছেন ক্ষমতায়, আপনি যদি জাদুঘর বানাইতে চান,
2/3 মেজরিটির বদৌলতে জাদুঘরও বানাইতে পারেন, 2/3 মেজরিটির বদৌলতে এটারে প্রধানমন্ত্রীর বাসভবনও বানাইতে পারেন। এখানে আইন বা চিন্তা ভাবনার কোনো ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে যখন যে সিচুয়েশন সেই মোতাবেক চলা। যেমনিভাবে এই সরকারি দল বলতেছে সেন্টিমেন্টের কারণে আওয়ামী লীগ এখন নিষিদ্ধ করছে। ইনফ্যাক্ট আওয়ামী লীগ গত 15 বছর কী করছে, কোনো ঘটনা ঘটাই বলছে আদালতের আশ্রয় নিতে। কারণ যখন 2/3 মেজরিটি থাকে তখন আদালত তার নিয়ন্ত্রণ থাকে অলিখিতভাবে। যদি বলেন কোন যুক্তিতে, সেটা কীরকম আমি বলি, যখন আপনি বিচারক নিয়োগ অধ্যাদেশটাকে বাতিল করে দিলেন, তার মানে বিচারক নিয়োগ করব সরকার। এখন সরকারের একজন মন্ত্রী যখন হাঁটবে বিচারকদের পাশ দিয়ে, বিচারকের মাথায় শুধু ঘুরবে কি, আমার নিয়োগকর্তা উনি। প্রশাসনের ভিতর দিয়ে হাঁটবেন, পুলিশের আইজি মনে করবে আমার নিয়োগকর্তা উনি। আপনি পুলিশ সংস্কার অধ্যাদেশ পাশ করলে এইটা ভাবতেন না, বিচার বিভাগের দিনে সংস্কার করলে এইটা ভাবতেন না। আমরা চাই আতঙ্কের রাজনীতি, আমরা চাই আমাকে ভয় পাক, আমাকে ভালোবেসে দাঁড়াক, উই ডোন্ট ওয়ান্ট ইট। ধন্যবাদ। আপনার কাছে আসবো আর একবার পাপি আপা, আমি আপনার কাছে একটু আসতে চাই। আমরা একটু ছোট করে জানতে চাইবো, এই যে রাজাকি ভাই যেটা বললেন যে সংরক্ষিত নারী আসনে 1300 ফর্ম বিক্রি করা হয়েছে। অনেকের কাছে ফর্ম বিক্রি করা হয়েছে যারা এই গত সময়গুলোতে কখনোই রাজপথে ছিলেন না, আন্দোলনে ছিলেন না, এমন অভিযোগ কিন্তু উঠছে। তাহলে এই যে উড়ে এসে জুড়ে বসা, এদের আধিক্যতাই বেশি। আমরা জাতীয় নির্বাচনেও কিন্তু তাই দেখেছি যে যারা যোগ্য ছিলেন তারা নমিনেশন থেকে বাদ পড়েছেন, যারা দল চেঞ্জ করেও এক দল থেকে আরেক দলে মানে বিএনপিতে যোগ দিয়েছেন তারা কিন্তু মনোনয়ন পেয়েছেন। তো এই বিষয়টিকে আপনি কিভাবে দেখবেন? আচ্ছা, এটা আমি সবার শেষে উত্তর দিই, তার আগে একটু বলে দিই যে এই যে জাতীয় জামাত ইসলাম এবং এনসিপি বিরোধী দল হলো, এই বিরোধী দলের উৎসটা কোথায়? এই বিরোধী দলের উৎসটা হচ্ছে ওখানে যে ডক্টর ইউনূস সাহেবের জন্য 3 দিন অপেক্ষা করেছে যে উনি ছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের কেউ প্রধান হবেন না। এবং বাংলাদেশের ইতিহাসে এটাই হতো প্রথম যে সাজাপ্রাপ্ত ব্যক্তি সাজা মওকুফের আগেই হচ্ছে উনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয়েছেন এবং নিজে ক্ষমতায় থেকে নিজের সাজা, নিজের ট্যাক্স ম্যাক্সের যেগুলো ছিল সে নিজেরটা নিজে মওকুফ করেছেন। এবং উনি বক্তৃতায় বলছেন যে আমার নিয়োগকর্তা কৃতজ্ঞতা প্রকাশ করছে যারা তার নিয়োগকর্তা তাদের প্রতি। নতুন দল একটা আসবে, তার বক্তব্যে উনি দল তৈরি হওয়ার আগে আশাবাদ ব্যক্ত করেছেন। দল তৈরি হওয়ার পরে উনি তাদেরকে ধন্যবাদ আমরাও দিচ্ছি, তারাও দিচ্ছে, এটা ধারাবাহিকতা, সেটা ঠিক আছে। তারপরে উনি এটাও বলেছেন যে হচ্ছে তরুণদের ভিতরে সরকার গঠন হবে, মন্ত্রিত্বে আসবে, এমপি হবে, পার্লামেন্টে আসবে, প্রত্যাশা ব্যক্ত করেছে। এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার, আপনি আমাকে দল বলতে পারেন, আমি বিএনপি করি, আমি যাকে প্রশাসক বসাবো আপনি তাকে দলীয়করণ বলতে পারেন। কিন্তু ইউনূস সরকার যে টোটালি জামাত ইসলামকে শিক্ষা থেকে স্বাস্থ্য থেকে সমস্ত জায়গায়, ইভেন কি আপনার যে রাষ্ট্রদূতগুলি সেগুলোর ক্ষেত্রেও বড় বড় উচ্চপদস্থ কর্মকর্তা প্রত্যেকটা জায়গায় জামাতের প্রেসক্রিপশন নিয়ে হচ্ছে বসালো। এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে আপনি কেন বসাতে পারলেন না? আমি তো অন্তর্বর্তীকালীন সরকারে বিএনপি কোনো উপদেষ্টাও দিতে আগ্রহী না এবং প্রশাসনের জটিলতার ভিতরে ঢুকতে আমি আগ্রহী না। কেন আমি আগ্রহী না? যে অন্তর্বর্তীকালীন সরকার 3 মাস থাকবে, থেকে তারা হচ্ছে নির্বাচন একটা ফেয়ার মানুষের কাছে গ্রহণযোগ্য দিবে, দিয়ে তারা চলে যাবে, তাহলে তো ঝামেলাটা শেষ। এখন দেখেন তারা সংস্কারের নাম করে কিছু বিদেশি এজেন্ডা নিয়ে আসলো, বিদেশি এজেন্ডা নিয়ে সোনারগাঁ হোটেলের ভিড় বাড়লো, শীততাপ নিয়ন্ত্রিত কক্ষের দিকে মানুষ তাকায় থাকলো কখন প্রেস কনফারেন্স হবে। এদিকে প্রেস কনফারেন্স করার আগে আলোচনার টেবিলে সৌহার্দ্যপূর্ণ জামাত ইসলাম এনসিপি, আবার রাজপথে আলোচনার টেবিলে থাকা অবস্থায় তারা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য অলওয়েজ তারা মাঠে কর্মসূচি পর্যন্ত দিয়ে দিল পিআর পদ্ধতির কারণে। জামাত ইসলাম সংস্কার করছে। এই জামাত ইসলাম তো আওয়ামী লীগের চেয়ে সিনিয়র সংগঠন জন্মগত দিক থেকে। তো জামাত ইসলাম তাদের রাজনৈতিক সংগঠন কালচার, তাদের অ্যাটিটিউড, তাদের হচ্ছে রাষ্ট্রের প্রয়োজনে কি সংস্কার তারা তাদের দলে করছে আজ পর্যন্ত একটা সংস্কার দেখাতে পারবে? তারা মৌদুদিবাদের খপ্পর থেকে কি বেরোতে পারছে? এবং তাদের যে ওই স্ট্রাকচার যেদিন থেকে সৃষ্টি, ওই স্ট্রাকচার একটা কি ভাঙছে? জামায়াতের আমির কিন্তু বলেছে 24 এবং 71 বিএনপি কোনটাই ধারণ করে না, এমন কথা বলেছেন। কিন্তু স্বর্গ এবং বেহেশত প্রদান তারা কি বন্ধ করছে? স্বর্গটা এবার আসলো হিন্দু সম্প্রদায়ের কাছে, এছাড়া বেহেশত। আমি একটু জানতে চাই যে জামায়াতের আমির কিন্তু বলেছেন যে 71-এর সময় বিএনপির জন্মই হয়নি, এমন কিন্তু একটা মন্তব্য করেছেন। হ্যাঁ, এটা আমি আপনাকে বলছি, 71-এর সময় রাজনৈতিক সংগঠন হিসেবে অবশ্যই বিএনপির জন্ম হয়নি,
যেটা মানে এটা যাদের অবশ্যই জন্ম জন্ম হয়নি হয়নি, তারা কিভাবে কিন্তু মুক্তিযুদ্ধে 71 সালে জামাত ভূমিকা রেখেছে ইসলামের যা এমন ভূমিকা প্রশ্ন ছিল, তুলেছেন জামাত 71 সালে জামাত ইসলামের বাংলাদেশের মাটিতে যে ভূমিকা ছিল, বিএনপির যিনি রাষ্ট্রনায়ক মেজর জিয়ার ভূমিকা নিশ্চয়ই তার চেয়ে পার্থক্য ছিল। উনি জামাত ইসলাম হিন্দ নামে প্রথম তৈরি হলো ভারতে, তারপর জামাত ইসলাম পাকিস্তান নামে তৈরি হলো, হ্যাঁ তৈরি হলো, তারপরে ওনারা জামাত ইসলাম বাংলাদেশের বিরোধিতা করে জামাত ইসলাম বাংলাদেশ সৃষ্টি হলো। আমার কথা হচ্ছে যে 71-এ আমার দলের জন্ম হয়নি, কিন্তু রাষ্ট্রপতি জিয়ার জন্ম হয়েছে। স্বাধীনতার ঘোষণা রাষ্ট্রপতি জিয়া নিজে রাষ্ট্রের প্রয়োজনে, দেশের প্রয়োজনে যেটা দরকার সেটাই করেছে। তারপরে উনি চিন্তা করেছেন যে আমি তো রাজনৈতিক নেতা না, তখন উনি ওটা শেখ মুজিবুর রহমানের নাম দিয়ে কিন্তু পরবর্তী পর্যায়ে উনি স্বাধীনতার ঘোষণা দিচ্ছেন। তো শেখ মুজিবুর রহমান সাহেব কি পাকিস্তান জেল থেকে জিয়া রহমানকে আচ্ছা, চিঠি দিতে পাঠাইছিল? আমি একটু আমার প্রশ্ন একটু জানতে চাই, আমি একটু কমপ্লিমেন্ট দিতে চাই তারে। আমি এই ব্যাপারে যে বলে যে যার জন্মই হয় নাই যুদ্ধের সময়, তো যুদ্ধের সময় তো বহু লোকেরই জন্ম হয় নাই, কিন্তু জিয়াউর রহমান সাহেব নিজে যুদ্ধ করছে সেক্টর কমান্ডারে, একজন সেক্টর কমান্ডার হিসেবে, জেট ফোর্স হিসাবে, এবং সে যখন দলটা গঠন করছে নিঃসন্দেহে তার ভিতরে মুক্তিযুদ্ধের চেতনা ছিল এবং সেই চেতনা দিয়েই চলছে। এবং সেই মুক্তিযুদ্ধের চেতনার যে রিয়েল যে আসপেক্টগুলো সেগুলো তার ভিতরে ছিল বিধায়ী 3.5 বছরের বেশি টিকতে পারেনি। আমি বলতেছি তারপরে যখন আসেন ম্যাডাম খালেদা জিয়ার টাইমে যদি আসেন, আপনি দেখেন সে 91-এ 2001-এ লাস্ট নির্বাচন করার পর তার পক্ষে তার সে যে জুলাই চেতনা বলতে যাবো, আমি এটার অর্থ আমার ব্যাখ্যার দরকার নাই, চেতনা বলতে যে সেইটা ধারণ করার কারণে এই যে 1/11-এর পরে সে ক্ষমতা থেকে গেলেন তো গেলেনই, 16টা বছর সমস্ত মিডিয়া তাদের বিরুদ্ধে ছিল, কিন্তু সেই রাজনীতিটা আজকে তাদের আছে কিনা সেই প্রশ্ন অন্য। আমি আপনার কাছে একটু জানতে চাই যে সংরক্ষিত নারী আসনের, না আমি ওটা দিচ্ছি আপনাকে সংরক্ষিত নারী। এখন এই যে উনি বললেন যে বিএনপি মুক্তিযোদ্ধার দল, কিন্তু এত মুক্তিযোদ্ধা বিএনপিতে থাকার পর উইং কমান্ডার হামিদুল্লাহ সাহেব থেকে বীর শওকত আলী সাহেব থেকে শুরু করে তারপরে অনেকেই আমাদের ছিলেন, মোস্তাফিজুর রহমান সাহেব ছিলেন ওখানে, হাফিজ সাহেব, মেজর হাফিজ সাহেব ছিলেন, তারপরে বর্তমানে অলি আহমেদও তখন আমাদের দলে ছিলেন। তো সেখানে এই যে বেগম জিয়াকে বাড়ি থেকে বের করে দিল, মুক্তিযোদ্ধারা কি করলো? বেগম জিয়াকে বাড়ি থেকে বের করে দিল, এটা শেখ হাসিনার প্রতিহিংসার একটা ফলাফল। এর জন্য মুক্তিযোদ্ধা কি দলের ভিতরে যারা ছিল তারা কি ওটাকে সমর্থন দিছে? সমর্থন দেয়নি। এখন আপনি সবসময় আমরা প্রতিবাদ করছি, আমি নিজে যতটি আমরা এমপি ছিলাম নেতারা সহ ওই ক্যান্টনমেন্টের ওখানে রাত 2টা থেকে শুরু করে ওই লাস্টে বেগম খালেদা জিয়া কানতে যে বেরোলো পর্যন্ত সারা রাত আমরা রাস্তার উপরেই ছিলাম এবং সারা রাত ওখানে মিছিল মিটিং সবকিছু আমরা করেছি। সঠিক কথা না, আমার প্রশ্নটা এই জায়গায় যারা রাজপথে ছিলেন তাদেরকে জামাত ইসলাম ধর্মীয় চেতনা নিয়ে ব্যবসা করছে, আওয়ামী লীগ 71-এ মুক্তিযুদ্ধকে নিয়ে ব্যবসা করেছে, আর এনসিপি জামাত ইসলাম এখন জুলাই আগস্টের অভ্যুত্থান নিয়ে ব্যবসা করছে। এই ব্যবসাটা চিরতরে বন্ধ করতে হবে। এইটা কারো ব্যক্তিগত ব্যবসার বিষয় না, ব্যক্তিগত ফায়দা হাসিলের বিষয় না, ব্যক্তিগতভাবে বেনিফিশিয়ারির বিষয় না। ওয়াকআউটের ব্যাপার, ওয়াকআউট সিস্টেম আছে ঠিক আছে, কিন্তু একটা ভাবগাম্ভীর্যের ব্যাপার থাকে। আপনি ওয়াকআউট করলেন ঠিক আছে, একটা যৌক্তিক ব্যাপার থাকতে হবে। কোথায় দেখেন পার্লামেন্টের যে সময়টা, এই সময়টা সরকারি দল করেছি, আমি সেটাই বোঝাতে চাচ্ছি যে সরকারি দল বিরোধী দলের কাছে টাইম ভাগ করে দেওয়া থাকে, যে বিরোধী দল রাষ্ট্রপতির ভাষণে 50 ঘন্টা যদি হয় 50 ঘন্টার ভিতরে এত ঘন্টা পাবে, সরকারি দল এত ঘন্টা পাবে, এইটা নির্ধারিত। সেইখানে দেখেন হাফিজ সাহেব নিজে বলছে যে আমি 5 বারের এমপি হওয়ার পরও 2 মিনিটের বেশি আমাকে কেউ কখনো সময় দেয়নি। আর দেখেন তাদেরকে 5 মিনিট করে দেওয়ার পরও তারা স্যাটিসফাইড হচ্ছে না, মনে হচ্ছে মারামারি করবে, হাতাহাতি করবে। আমরা চিৎকার দিচ্ছি, চাচাবাজি করছি, ওয়াকআউট করছি, আমরা ওই ব্যানার নিয়ে যাই নাই, প্লাকার নিয়ে যাই নাই, রাজনৈতিক সংগঠনের পক্ষে স্লোগান দিই নাই, যেটা ওখানে উচিত না, অনুচিত, ওটা ডেকোরাম বহির্ভূত। তো পার্লামেন্টের মেম্বার আমি হব, আমি কনস্পিরেসি ষড়যন্ত্র সমঝোতার ভিত্তিতে 53টা 52টা 71টা সিট নিয়ে আমি গেলাম, কিন্তু আদব কায়দা আচরণ পার্লামেন্টে শো করবো না, এটা তো হয় না। তেলের ব্যাপারটা আপনি যেটা বললেন, এইটা একবারে জামাত ইসলাম ইন্টেনশনালি এটা করতেছে। আমি আমার এলাকায় দেখছি, আমি জীবনে মোটরসাইকেল ভাই এত দেখিনি, যে পরিমাণ মোটরসাইকেল সারাদিন পেট্রোল পাম্পের কাছে ওখানে বসে আছে। পুলিশ যখন একটা সিস্টেম করছে, মানে যারা পেট্রোল পাম্পে মোটরসাইকেল নিয়ে গেছে তারা সবাই জামাতি। আপনি এটা বলতে চাচ্ছেন? আমার কথাটা শেষ করতে দেন, লেট মি ফিনিশ। পুলিশ যখন একটা সিস্টেম করতে গেছে যে বৈধ কাগজপত্র, রেজিস্ট্রেশন নাম্বার, হেলমেট থাকতে হবে, দিয়ে ওখানে যখন স্টিক হতে গেছে তখন ওইখানকার
বর্তমানে এই যে জামাতের এমপি, সে তখন বলছে পুলিশ বাড়াবাড়ি করছে, এটা পুলিশের এখতিয়ার না, পাবলিকের এখতিয়ার। তাহলে নুরুল ইসলাম বুলবুলকে ওখানে দাঁড়াতে হবে। বাংলাদেশের সব এমপিরা তাহলে পেট্রোল পাম্প পাহারা দেখ, এটা সংসদে একমত হয়ে যাক। পুলিশের কাজ যদি না হয়ে থাকে, এই যে ছ্যাবলামিগুলো করছে, এই ছ্যাবলামিগুলো করতে যে হচ্ছে কি অশুভ ব্যবসায়ী এবং ওই যারা মোটরসাইকেলে 5 বার তেল নিচ্ছে 500 টাকা করে লিটার ওই চরাঞ্চলে বিক্রি করছে, ওদেরকে উৎসাহিত করছে। আর মহিলা এমপিরা আপনি জি যেটা জি বললেন, আমি যেটা জানতে চাই, Last আপনি উত্তরটা যেটা মহিলা বলছিলেন যে MP রা রাজপথে আপনারা ছিলেন, তাহলে আপনারা রাজপথে কেন আমরা বঞ্চিত ছিলাম, হচ্ছেন? রাজপথে আমরা আছি, রাজপথে আমি থাকবো, আমার লাস্ট জীবনটা বের হওয়ার দেহ থেকে আগ পর্যন্ত থাকবো। এখন এখানে ঘটনা হচ্ছে কি 1300 এমপি হবে না, 37 জন এমপি হবে। হ্যাঁ ভাই যেটা বলছে যে কাজের এবং যোগ্যতার পার্থক্য অবশ্যই আছে, সেই কোয়ালিটির ভিত্তিতে পার্থক্য অবশ্যই আছে, খুব সহজ। কন্ট্রিবিউশনের পার্থক্য আছে। অনেক মেয়ে যেমন আমার পার্টি অফিসে সফুরা জেল খাটছে, অনেক কিছু করছে, অনেক কষ্ট করছে, আমি সেগুলোই কিন্তু বলছি। এখন সফুরা কিন্তু এমপি হিসেবে ওখানে দেওয়াটা মানে দেওয়ার ক্ষেত্রে যে এমপির যে যোগ্যতা কোয়ালিটির ভিতরে সেটা পড়ে না। এখন এখানে দল সবাই মিলে বসে যেটা চিন্তা করছে যে ফর্মটা হয়তো তুলে মানসিক শান্তি পাক, যে হ্যাঁ আমরা ফর্মটা তো তুললাম, এমপি হতে পারি আর না পারি এটাও দেখতে পারে। আর পাশাপাশি বেসিক্যালি যারা এমপি হওয়ার ক্রাইটেরিয়া, যোগ্যতা, অভিজ্ঞতা, কন্ট্রিবিউশন, শিক্ষা দীক্ষা, জেল জুলুম হুলিয়া, এটা একটা ক্রাইটেরিয়া, কিন্তু কন্ট্রিবিউশন একটা ক্রাইটেরিয়া, কিন্তু যোগ্যতাটা একটা ব্যাপার। এখন এই যোগ্যওয়ালাদের জন্য একটু বিব্রত যে সবার সাথে না, বোর্ডে অনেক যেতে জায়গায় হবে। অভিযোগ উঠছে যে যারা সংরক্ষিত আসনের নমিনেশন কিনতে গেছেন তাদের 17 বছরের রাজপথে দেখা যায়নি, এমন নমিনেশন ফর্ম কেনার ক্ষেত্রে কোনো বিধিনিষেধ নাই, যে কেউ কিনতে পারে। এটা বিএনপির এমপি, পুরুষ এমপিদের ক্ষেত্রেও কোনো বিধিনিষেধ কিন্তু নাই, রাজ্জাকি মহিলাদের ভাই যেটা ক্ষেত্রেও কোনো বলছেন যে বিধিনিষেধ নাই। এমন অনেক প্রার্থী রয়েছেন যাদেরকে এক বাক্যে নমিনেশন দিয়ে এবং আমার সিলেক্টেড করা যায়, হ্যাঁ, সেটা মানে আছেই তিনি তো, বলছেন এটা নাই, এটা তো আমি আছে। চিনি 10 জন অন্তত হ্যাঁ, যে যাদেরকে আছে। প্রশ্নে আনা উচিত তারা- না। তারা- মানে বিএনপি তাদের কেন জন্য চিনছে না? আমি তারা আমি আমি ত্যাগী, সেটা জানতে চাচ্ছিলাম তাদের জন্য যে এটা বিব্রতকর। রাজ্জাকি ভাই যেটা চিনতে পেরেছেন, বিএনপি কেন সেটা চিনতে পারছে না? বিএনপি যে তাদেরকে এমপি করবে না এমনটা তো না। হ্যাঁ, সেটা তো রাজ্জাকি ভাই ওই অপ্রস্তুতের হাত থেকে বাঁচানোর জন্য এই কথাটা বলছে, যেটা বিব্রতকর পরিস্থিতির ধন্যবাদ সম্মুখীন আপনাকে, হচ্ছে। যে ধন্যবাদ আপনাকে। মাহবুব কামাল ভাই, আপনার কাছে আমি আসতে চাই আর একবার। আপনি যেটা বলছিলেন যে আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয়টা এখন আইনে পরিণত হচ্ছে, কিন্তু বিরোধী দল থেকে বলা হচ্ছে যে সরকার পুরনো কাঠামোকে রক্ষা করতে চায়। এই মানে কথা কেন আসছে বিরোধী পক্ষ থেকে? আওয়ামী লীগ তো নিষিদ্ধ করার পক্ষেই বিএনপি, তাহলে কিভাবে পুরনো কাঠামো রক্ষা করতে চায় সরকার? না, এটা একটু পরে আসতেছি। পাপিয়াপা তো জ্বালাময়ী বক্তৃতা দিলেন। জ্বালাময় সবসময় আমরা অনুষ্ঠান শেষ পর্যায়ে চলে এসেছি, তো আমরা একটু ছোট ছোট করে জানতে চাই আচ্ছা, আপনাদের কাছ জ্বালাময়ী থেকে যে- বক্তৃতা দিলেন, আমি একটু এটা কি বলে একটু পানি ঢালার চেষ্টা করতেছি এই আগুনে। সেটা হচ্ছে, পাপিয়াপা আপনি শুরুতেই বললেন কি যে এই দণ্ডপ্রাপ্ত একজন চিফ অ্যাডভাইজার হয়েছেন, তারপরে উনি নিজের আইন বহির্ভূতভাবে নিজের সবকিছু মাফ করে নিয়েছেন, মাফ করে আইন বহির্ভূত বলিনি, করে নিচ্ছে, করে নিচ্ছে। হ্যাঁ, এই কথাগুলো আগে বলেন নাই কেন পাপিয়াপা? সবসময় বলছি আমি। দাঁড়ান, আমি বলি শুনেন। আমরা লক্ষ্য করছি 5ই আগস্ট থেকে একেবারে আপ টু দ্য লাস্ট ডে অফ ইউনুস আনকন্ডিশনাল সাপোর্ট দিয়ে গেছে বিএনপি ইউনুসকে। মবের রাজত্ব কায়েম হয়েছে, সেইভাবে কিছু বড় নাই। বীর শ্রেষ্ঠদের মূর্তি ভাঙা হয়েছে। মানে জিয়াউর রহমান যদি 71-এ মারা যেতেন, উনিও বীরশ্রেষ্ঠ হইতেন, 1 নম্বর বীরশ্রেষ্ঠ হইতেন। সেই বীরশ্রেষ্ঠদের মূর্তি ভাঙা হয়েছে। বিএনপি প্রতিরোধ তো দূরের কথা, প্রতিবাদ যদি করে থাকে খুব মৃদু। এন্টায়ার সময় এমনও আমরা দেখছি যে বিএনপির কর্মী নিহত হয়েছে, সেইটাকে জোরালো প্রতিবাদ করে নাই। এই রহস্যটা কি শুনেন, শেষ করতে দেন। মুক্তিযুদ্ধের উপরে যেসব আঘাত আসছে, আজকে আমি খুবই স্যাটিসফাইড। দেখেন, আমি কালকে একটা টেলিভিশনে বলছি নেক্সাসে, মানে এই যে বলতেছে না শিশু মুক্তিযোদ্ধা, প্রথম মুক্তিযোদ্ধা, তারপরে মুক্তিযোদ্ধার সংজ্ঞা কি, তারপরে কি না কয় যে কোলাবরেটর কারা কারা ছিল, এগুলো আসতেছে না। মুক্তিযুদ্ধ ইজ বিং গ্লোরিফাইড। মুক্তিযুদ্ধ তার কি বলে মহিমায় ফিরে এসেছে, যেটা 18 মাস ইউনুস সাহেব অবদমিত করে রাখছিল।